আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আজকে আমাদের এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আজকেও আমাদের গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যার সাথে আজকে স্পেশাল কিছু টিপস দেব, যেই টিপসের মাধ্যমে আপনারা পরীক্ষার রুমে গিয়ে অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, পরিশ্রমগুলো সার্থক হোক, সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। অবশ্যই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধি থেকে যে প্রশ্নটি রয়েছে উর্মি। উর্মি বানানটি দীর্ঘ ও দিয়ে শুরু হবে এবং ময়ের প্রশ্রয়িকার দিয়ে শেষ করতে হবে, অর্থাৎ গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। এই উর্মিটি আবার কিন্তু প্রতিশব্দের ক্ষেত্রেও এসে থাকে। সেলিম আল দিন রচিত নাটক কোনটি? সেলিম আল দিন রচিত নাটক হচ্ছে হাত হুদাই। ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। সিরাজম মনিরা কাব্যগ্রন্থের কবিকে? এখানে কিন্তু কাব্যগ্রন্থ যেহেতু কবি হতেই হবে, তাহলে এখানে সিরাজম মনিরা কাব্যগ্রন্থের কবি হচ্ছেন ফররুক আহমদ। এবনে বাঘের ভয় নাই, তার মানে কি? ভয় ডর যখনই থাকবে তখনই সেটা হবে অপাদানকারক। এখন এখানে কথা, অপাদানকারক অপশনে একটাই আছে, সুতরাং আর কোনো ধরনের কনফিউশনের প্রয়োজন নেই। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? সপ্তর্ষি, তাহলে সপ্তর্ষি এটি হবে দ্বিগু সমাস। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ মানে গগন, শূন্য, বোম, বিভিন্নভাবে বলা যায়, তাহলে প্রথম অপশনে রয়েছে গগন এবং এটি হবে সঠিক উত্তর। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ শুদ্ধ বানান অবশ্যই রয় দীর্ঘিকার মূর্ধন্য ন হবে, তবে আভ্যন্তরীণ কিন্তু নয়, অভ্যন্তরীণ। ক নাম্বার অপশনটাই হচ্ছে যৌক্তিক উত্তর। একটি যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? তাহলে এটা আমরা যদি লব্ধ বলি, সেই ক্ষেত্রে বয়ে ধ যুক্ত বর্ণটি এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বয়ে ধ। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে ডাকঘর। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? আশার, কুপন, আঘাটা, আগার। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, আশার কুপন সাধারণ স্বভাবতই উচ্চারণ হচ্ছে, আঘাটা উচ্চারণ করতে গিয়ে আ এবং ঘাটা দুটো আলাদা উচ্চারণ করা সম্ভব হচ্ছে, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি? রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত বিখ্যাত একটি উপন্যাস রয়েছে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন। কিরণ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দের সমর্থক শব্দ নয় রবি, কারণ রবি শব্দের অর্থ সূর্য, আর বাকিগুলো রয়েছে কিরণ শব্দের সমর্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা স্বপ্ন পূরণই একটা শর্ত। প্রত্যেকটা স্বপ্ন পূরণ যখন করতে যাবেন, একটাই শর্ত, আপনার বিশ্বাসটা রাখতে হবে। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, আপনি নিজের প্রতি যতই বিশ্বাস থাকবে, আপনার লক্ষ্যে পৌঁছানো ততটাই সহজ হবে। চাকুরি পেতে হলে কেবল পড়াশোনাই করলে হবে না, সেই সঙ্গে আপনার একাগ্রতা লাগতে হবে, অধ্যবসায় থাকতে হবে, তার সাথে প্রয়োজন আত্মবিশ্বাস। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু মনে রাখবেন এই ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়, এটা নতুন একটা শেখার সুযোগ। প্রত্যেকটা চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। মনে রাখুন, আপনি যত কঠিন পরিশ্রম করবেন, তত আপনার সাফল্যের পথ কাছে আসবে। এই বিষয়টা মনে রেখে অবশ্যই আপনারা আপনাদের পরিশ্রমটাকে বেগবান করবেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শ্যামল ছায়া কার রচনা? শ্যামল ছায়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুক্তিযুদ্ধভিত্তিক থেকে এটি হুমায়ুন আহমেদের রচনা। গায়ে হলুদ কোন অনুষ্ঠান? আচ্ছা, গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে এটা স্বভাবতই হয়ে যাচ্ছে বহুব্রীহি সমাস। উগ্র শব্দের সমার্থক এবং বিপরীতার্থক দুটি শব্দ আপনারা জেনে রাখবেন, যেহেতু এখানে বিপরীতার্থক শব্দ রয়েছে, তার মানে এখানে সঠিক উত্তর হবে সৌম্য। উন্নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উন্নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে উত যুক্ত নয়ন, যেটা আমাদের ক নাম্বার অপশনে রয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন, এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এই এইচডব্লিউর উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, রিজু আক্তার লিখেছেন বগুড়া থেকে, এছাড়া বগুড়া থেকে রয়েছে পূর্ব এবং ফরহাদ। জামাল লিখেছেন চিরির বন্দর থেকে। মিস্ট শাবনুর আক্তার রয়েছে ময়মনসিংহ থেকে, স্বপ্নের রাতিকা গাইবান্ধা থেকে। শিমু খানম রেখেছেন যশোর থেকে, জসিমউদ্দিন জাহা রাজশাহী তানোরা থেকে। এছাড়াও সুবর্ণা লিখেছে মাদারীপুর থেকে, শহীদুল রয়েছে রাজশাহী থেকে, তামিম ভেরামারা কুষ্টিয়া থেকে। এবং তামিম বলেছে জিকে ক্লাস চাই। অবশ্যই আমরা বিষয়ভিত্তিক ক্লাসগুলো খুব দ্রুতই চলে আসবে আমাদের। মনিরুজ্জামান ডমবাড়িয়া গাজীপুর থেকে। এছাড়া লাভলি আক্তার লিখেছে নওগাঁ থেকে, নীরব শরীয়তপুর থেকে। মানহা রহমান রয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। জয়নাল আবেদিন লিখেছেন বরিশাল থেকে। এছাড়াও বরিশাল থেকে সোমাইয়া লিখেছেন প্রতিটি মডেল টেস্ট আমি ফলো করি, অনেক উপকৃত হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এছাড়াও আরও অনেক অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে আমাদের যেটি রয়েছে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়। বিশেষের শব্দ বলতে আমরা কাকে বোঝাই? নাউনকে বোঝাই। আর নাউনের পরিবর্তে যেটা হবে সেটা প্রনাউন, অর্থাৎ সর্বনাম পদ। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া? মারা যাওয়া অর্থে বাগধারা পটল তোলা, অক্কা পাওয়া, ভবলীলা, সাঙ্গ হওয়া, বেশ কিছু বাগধারা রয়েছে। ইংরেজিতে প্রথমটি রয়েছে দ্য ওয়ার্ড হোমোজেনাস মিন্স। হোমোজেনাস বলতে আমরা যদি বলি একই জাতীয় বা সমজাতীয়, তার মানে এখানে হবে অফ দ্য সেম কাইন্ড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিউটিফুল? তাহলে এখানে একটা কথা বলে রাখবো, এখানে সিনোনিম লেখা থাকলেই হঠাৎ করে সিনোনিমটা খুঁজতে যাবেন না। যদি আমি এটা ইচ্ছাকৃতভাবেই পড়লাম হোয়াট ইজ এ সিনোনিম অফ বিউটিফুল, কিন্তু একটুখানি ভালো করে দেখবেন যে এখানে হোয়াইচ ইজ নট এ সিনোনিম বলা আছে। তাহলে হুইচ ইজ নট সিনোনিম যখন হবে তাহলে নিশ্চয়ই এটা সিনোনিম থেকে অ্যান্টোনিম করতে হবে। তাহলে এখানে বিউটিফুল মানে এখানে সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ। যদি এখন প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা পারপ্লেক্সিং করতে পারি, পারপ্লেক্সিংটা হবে সঠিক উত্তর। হুইচ ইজ নট এ পোয়েট ফ্রম? তাহলে এখানে টেল, ব্যালাড, সনেট, ইপিক, চারটা অপশন রয়েছে। এর মধ্যে আমরা জানি ব্যালাড, সনেট, ইপিক এগুলো কিন্তু পোয়েট্রি টার্ম, তার মানে টেল এটি কিন্তু পোয়েট্রি টার্ম বা ফর্ম নয়। হোয়াট ইজ ইয়োর নেম? দিস ইজ অ্যান ড্যাশ সেন্টেন্স। তাহলে কোশ্চিন জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এখানে কোশ্চিন থাকলে সেটি অবশ্যই হবে ইন্টারোগেটিভ। চেঞ্জ দ্য ভয়েস, প্লিজ কিপ কোয়াইট। তাহলে আমরা যখন বলি প্লিজ কিপ কোয়াইট, দয়া করে শান্ত হও বা চুপ থাকো, তাহলে রিকোয়েস্টেড হবে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের এখানে চারটা অপশনের মধ্যে ক নম্বর অপশন যদি দেখি, দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড অব দ্য পুলিশ, তাহলে এখানে ওয়াজ ইনফর্মড অব দ্য পুলিশ হবে সঠিক উত্তর। এখন যদি এটা সঠিক উত্তর হিসেবে আমরা গণ্য করি তাহলে এখানে একটুখানি ঝামেলা হবে, কারণ দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড অব দ্য পুলিশ না লিখে যদি বলি দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার, তাহলে সেটাই কিন্তু যৌক্তিক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কয়ের পরিবর্তে গ নাম্বার উত্তরটা করব, সেটি হবে যৌক্তিক, অর্থাৎ কয়ের চেয়ে গ নাম্বারটা হবে বেশি যৌক্তিক। সুতরাং সঠিক উত্তর করব আমরা গ নাম্বার। এরপরে আমাদের যেটা রয়েছে 27 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস অপোজিট অফ জেন্টাল। তাহলে জেন্টাল শব্দের অর্থটা আমরা কি বুঝি? ভদ্র। তাহলে বিপরীত শব্দ অভদ্র হবে, তাহলে এখানে রুড আমরা অ্যান্সার করব। দ্য ইডিয়ম হোয়াইট এলিফ্যান্ট মিনস, হোয়াইট এলিফ্যান্ট বলতে ব্যয়বহুল জিনিসগুলোকে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে ক নাম্বার অপশানে যেটি রয়েছে এ ভেরি কস্টলি বাট আনলেস পজিশন, এটাই হবে সঠিক উত্তর। টু রিড বিটুইন দ্য লাইন্স, তাহলে এখানে টু রিড বিটুইন দ্য লাইন্স দ্বারা বোঝানো হয় কোনো কিছু পড়ে এর ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। আমরা আরবি ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি শানে নজুল রয়েছে, তাহলে সেই বিষয়টা আমাদের খুঁজে বের করতে হবে। তার মানে টু রিড কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট অফ অ্যানি হিডেন মিনিং, এটার কোনো অন্তর্নিহিত তাৎপর্য আছে কিনা, শানে নজুল আছে কিনা সেটা খুঁজে বের করাই হচ্ছে to read between the line. He runs fast, here fast is, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখব যে he runs fast, he runs সে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? দ্রুত। তার মানে ভার্বকে মডিফাই করে কে? সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে রানস ভার্ব, রানসকে মডিফাই করেছে ফার্স্ট, তাহলে ফার্স্টটা হবে অ্যাডভার্ব।
প্লিজ ক্লোজ দ্য ডোর, এখানেও প্লিজ রয়েছে, তাহলে আবারও কিন্তু রিকোয়েস্টেড হবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? কারেক্ট স্পেলিং আমাদের সিনক্রোনাইজেশন রয়েছে, তাহলে এখানে সিনক্রোনাইজেশন শব্দের অর্থটা যদি আমরা বলি তাহলে এখানে সমতা বা ছন্দ সমতা, তাহলে সঠিক উত্তরটা আমরা করব SYNCHRONIZATTION, অর্থাৎ এটি হবে সঠিক উত্তর। সামথিং দ্যাট ফ্রেশ অপস ইজ সামথিং, তাহলে এখানে সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ এটা কি বোঝানো হয় থাকে? তার আগে একটুখানি বলে থাকি, আমরা সবাই কম বেশি বাজারে যাই, সবজি মাছ যেটি নেই আমরা প্রথমে কি বলি, এটা কি তাজা হবে? ফলমূল কেনার ক্ষেত্রে এটা কি ভালো হবে? তরতাজা সবসময় আমরা নেয়ার চেষ্টা করি, শাকসবজি ফলমূল মাছ। তাহলে তরতাজা বলতে কি বোঝানো হয়? যে ভালো অবস্থায় রয়েছে, পচে যায় নাই, তার মানে ইন ফেয়ারলি গুড কন্ডিশন, তার মানে এখানে ফ্রেশটাকে আমরা গুড কন্ডিশন দ্বারা মিনিংটা বের করতে পারবো, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ইন ফেয়ারলি গুড কন্ডিশন। আশা করছি বিষয়গুলো আপনাদের বোঝাতে পারছি। দ্য ড্রামা রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ এ, রোমিও অ্যান্ড জুলিয়েট কোন ধরনের এটি ড্রামা বা নাটক? তাহলে এখানে ট্র্যাজেডি এটি হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অ্যাডভাইস? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ঝামেলা হয়, অনেকেই বুঝতেই পারে না আসলে ভার্ব নাকি নাউন কোনটা অ্যান্সার করতে হবে। তাহলে এখানে বলছে হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব ফ্রম, মানে কোনটি ভার্ব ফ্রম হবে অফ দ্য নাউন অ্যাডভাইস, তার মানে অ্যাডভাইসটাই হচ্ছে নাউন অবস্থায় রয়েছে, এটার ভার্ব ফ্রম বের করতে হবে। যখন এখানে আইসিই অবস্থায় থাকবে তখন সেটা নাউন হবে, আইএসই অবস্থায় থাকলে সেটি ভার্ব হবে, তাহলে ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর ভার্ব হিসেবে। Choose the appropriate words to fill in the blank. I am not going to dash your smoking any longer. এখানে বোঝানো হচ্ছে এইটা যে আমি তোমার ধূমপান করা সহ্য করব না বা মেনে নিতে পারবো না, তাহলে এখানে মেনে নিতে পারবো নার মতো কোনো অপশন নাই, কিন্তু সহ্য করব না বলার মতো অপশন আছে পুট আপ উইথ, যেটিকে আমরা টু টলারেট দ্বারাও বলতে পারি। তাহলে এখানে আই অ্যাম নট গোয়িং টু পুট আপ উইথ ইয়োর স্মোকিং অ্যানি লঙ্গার, আমি তোমার ধূমপান আর সহ্য করব না। এবং অবশ্যই সবাইকে ধূমপান বিষয়ে সচেতন থাকতে হবে, আমরা অবশ্যই ধূমপান করব না, কাউকে করতেও দেব না। এটি বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে, যদিও সকলের ক্ষেত্রেই ক্ষতিকর, তারপরে সবার প্রতি আন্তরিক অনুরোধ থাকবে কেউ ধূমপান করবেন না, ধূমপান কাউকে করতেও দেবেন না। সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, এখানে বলা হচ্ছে আমি বইটি পড়েছি যেটি তুমি ধার দিয়েছিলে, তার মানে আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। পুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। আই এম ডিসগাস্টেড ড্যাশ হিম, তাহলে কারো প্রতি এইরকম হতে পারে, তাহলে আই অ্যাম ডিসগাস্টেড টু হিম নাকি উইথ হিম? উইথ হিমটা হবে সঠিক উত্তর। হু রোট দ্য ইপিক প্যারাডাইস লস্ট? আমরা জানি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিজার্ন ইজ স্টেড বাই জন মিল্টন। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? থিওরিটিক্যালি রয়েছে, থিওরিটিক্যালি যদি আমরা এখানে কারেক্ট হিসেবে বলি তাহলে থিওরি বানানটা কি? THEORETICALLY, অর্থাৎ ক নাম্বারটা হবে সঠিক উত্তর। গণিত অংশের শুরুতেই আমাদের যেটা রয়েছে 0.4 গুণন 0.5 গুণন 0.02 ভাগ 0.01, তাহলে এখানে আমরা 4 5 2, 4 5 20 দুগুণে 40 হচ্ছে, তাকে যদি 0.1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের মোট কত হবে? 1 2 3 4 5, তাহলে 5টা সংখ্যা হবে, সেখানে 0.1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 0.04 এটা হয় সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে পরস্পর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এটা বেশ কয়েকভাবে করা যায়, এটা যেহেতু ওয়েল নন একটা অঙ্ক বিস্তারিত আমি দেখাচ্ছি না, এটি সঠিক উত্তর হবে 15। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 8 একক এবং সন্নিহিত বাহু 15 একক হলে অতিভুজ কত হবে? একটুখানি বুঝে নিতে হবে কি বুঝাইছে, আবার একটু বুঝবেন। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তাহলে সমকোণ সংলগ্ন বাহু এইটা হবে নইলে এটি হবে, তাহলে এটা কত একক? 8 একক এবং সন্নিহিত বাহু 15 একক হলে অতিভুজ কত হবে?
তাহলে সমকোণ সংলগ্ন বাহুটাকে যদি আমরা ৮ ধরি আর সন্নিহিত বাহুটা কত বলা আছে, এখানে আমাদের বলা আছে ১৫ একক। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে ১৫ স্কয়ার প্লাস ৮ স্কয়ার করলে আমাদের কত হবে, এখানে ২২৫ প্লাস ৬৪। তাহলে এখানে ৫ ৪ 9, 289 হচ্ছে, আর 289কে যদি আমরা একটা রুট ওভার করি তাহলে হবে ১৭। তার মানে আমাদের এখানে উত্তরটি হবে ১৭ একক। একটি ত্রিভুজের বা একটি বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? অনলি একটি স্পর্শক আঁকা সম্ভব। একটি বইয়ের দাম ২৪০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। তার মানে কি ৮০% সমান ২৪০ টাকা। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়? তাহলে আমাদের মোট বের করতে হবে। এখানে ৮০% সমান যদি ২৪০ টাকা হয়, এভাবে আমাদের ভাবতে হবে। ৮০% সমান ২৪০, তাহলে 1% সমান কত? তাহলে 240 ডিভাইডেড 80। এবারে যদি আমরা বলি 100% সমান কত, আমরা 100 দ্বারা গুণ করব। 240 গুণন 100 নিচে 80। শূন্য শূন্য আমরা এখানে কেটে দিলাম। ৮ দিয়ে যদি আমরা কাটি তাহলে 24কে 3 হবে, 3 দিয়ে 100কে গুণ করলে হবে 300। তার মানে আমাদের মোট মূল্য হচ্ছে 300, কিন্তু বিক্রি হয় কত? ২৪০ টাকা। তাহলে বাকি টাকা সরকার ভর্তুকি দেয়, তাহলে এই 60 টাকা সরকার ভর্তুকি দেয়। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারের লসাগু কত? তাহলে এখানে খুবই সিম্পলি এই আমাদের লসাগুটা করতে পারবো। এখানে আমাদের যেটা বলা আছে যে প্রথমে কত কত আছে, এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে আমরা খুব সহজে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আমরা এক্স স্কোয়ারটা কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই থাকে। এরপরে আমাদের রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই এখানেও থাকে। তাহলে এখানে উভয় পক্ষে আমাদের এক্স প্লাস ওয়াই কিন্তু কমন রয়েছে, এবং এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই। তাহলে আমাদের নির্ণেয় লসাগু কোনটা হচ্ছে, যেহেতু সব কিছুই নিতে হয় লসাগুর সময়, তাহলে আমাদের এক্সও নিতে হবে, এক্স স্কোয়ার এক্স ওয়াইও নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 47 নম্বরে যেটা রয়েছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে বা অবশিষ্ট কত থাকবে? এখানে অবশিষ্ট থাকবে 4, এটা একটু লং টার্ম লেন্দি হয়ে যাবে, এই জন্য এটা বোঝালাম না। এরপরে আমাদের যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 7ab ডিভাইডেড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্ক যখন আপনারা এ বির এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী করবেন তখন কিন্তু একটা বেশ সময় লাগবে। তাহলে আমরা যে টেকনিকটা শিখাচ্ছি এই টেকনিকটা একটু মনে রাখবেন। টেকনিকটা হলো যে আমাদের এখানে এমন দুটা সংখ্যা নির্ধারণ করতে হবে, এখানে দুটা শর্ত দেওয়া আছে। আমি যখন টেকনিকটা বোঝাই আমি বলি এই দুটা শর্তটাকে মানতে হবে। তাহলে দুইটা সংখ্যা আমরা নির্ধারণ করব যাতে 7 এবং 3 মিলে যায় যোগ বিয়োগ করার ফলে। তাহলে এখানে যদি আমরা এর মান যদি 5, বির মান যদি 2 ধরি, তাহলে 5 প্লাস 2 ইকুয়াল টু 7 হয়, 5 প্লাস 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে আমাদের শর্ত দুটো ফিল আপ হয়েছে। এখন আমরা 7ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী বের করতে পারতাম। 7, তাহলে এর মান ধরলাম 5, বির মান 2, নিচে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে 5 দুগুণে 10, 7 10 70, এখানে 5 5 25 মাইনাস 4, তাহলে 25 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে? অনলি 21 হবে। তাহলে 70 ডিভাইডেড 21। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত বলা আছে? এখানে 3.33 বলা আছে। তার মানে 21 দিয়ে আমরা যদি 70 ভাগ করি তাহলে কিন্তু এই 3.33 অ্যান্সারটা আসবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। 30 জন শ্রমিক 20 দিন যে কাজ সম্পন্ন করতে পারে, সমান দক্ষতার 20 জন শ্রমিক সে কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? একটুখানি খেয়াল করবেন, এখানে 30 জন, এখানে 20 দিন, আবার এখানে 20 জন রয়েছে। তাহলে যে কোনো একটা সংখ্যা যদি মিল থাকে তাহলে অ্যান্সারটা হবে পরের সংখ্যা। তাহলে এখানে জন আমাদের দিনের সমান হয়েছে, তার মানে এখন দিন জনের সমান হয়ে যাবে, এটাই তো কথা। তাহলে 30 জন শ্রমিকের 20 দিন লাগলে 20 জন শ্রমিকের 30 দিন লাগবে, নর্মালি এটা
হিসাব। এরপরে রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বিসিএস এর জন্য খুবই বিসিএস এর মানসিক দক্ষতার যে অংশটুকু থাকে সেটার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও এটা বলা আছে রাত 11:59 তুমুল ঝড় বৃষ্টি হলে এখন থেকে ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হওয়ার সম্ভাবনা কতটুকু। এটা আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সারটা বলছি, আপনারা একটু কমেন্ট সেকশনে লিখে যান যে আসলে অ্যান্সারটা কত হবে। এখানে 25% রয়েছে, 10% রয়েছে, 0% রয়েছে, 50% রয়েছে। যে কোনো ধরনের সম্ভাবনাকে বলা হয় 50%, ঘটতেও পারে নাও ঘটতে পারে। তবে এই অঙ্কের ক্ষেত্রে যেটা হবে, আপনারা একটু দ্রুত অ্যান্সারটুকু করুন, এই অঙ্কের ক্ষেত্রে হবে 0%। এখন যদি প্রশ্ন করেন কেন 0%, আপনি এখনই বললেন যে কোনো সম্ভাবনা 50% হওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে খেয়াল করবেন, রাত 11:59 মানে রাত 12টা, 1 মিনিট কম রয়েছে, তাহলে রাত 12টার সময় যদি আজকে ঝড় বৃষ্টি হয়, আজ থেকে ঠিক 72 ঘন্টা পর তো রাত 12টাই থাকবে, আর রাত 12টায় কখনো রোদ ওঠার সম্ভাবনা নেই। তার মানে এখানে 0% হবে সঠিক উত্তর। একটা শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে ছাত্রী বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়, শ্রেণীর ছাত্রীর সংখ্যা কত। এই ইকুয়েশনটা আমি অসংখ্যবার বুঝিয়েছি, এটা মুখস্থ অঙ্কও যদি বলেন তাহলে 60 জন আনসার হবে। তবে কিভাবে, এখানে আমি একটা ইকুয়েশন শিখিয়েছিলাম যে এক্স ডিভাইডেড 4+3 এবং এক্স মাইনাস 6 ডিভাইডেড, ছাত্রী সংখ্যা তো জানি না কতজন, তাহলে আমরা ধরে নেব এক্স জন। তাহলে যেহেতু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে এটা হবে এক্স ডিভাইডেড 4+3, এবং প্রতি বেঞ্চে 3 জন করে বসালে আবার 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এখানে হবে এক্স মাইনাস 6 ডিভাইডেড 3। এই ইকুয়েশনটাকে আমাদের এখন করতে হবে। তাহলে এখানে 4 লসাগু নিলে এক্স প্লাস 12, এখানে এক্স মাইনাস 6 ডিভাইডেড 3 ঠিকই থাকবে। এরপর আমরা ক্রস গুণন করলে কি হবে, 4x মাইনাস 24 ইকুয়াল 3x প্লাস 36। আমাদের এই ইকুয়েশনটা এখন যদি সমাধান করি, তাহলে এখানে 4x মাইনাস 3x ইকুয়াল টু 36 প্লাস 24। তাহলে এখানে আমাদের মান কত আসলো, x ইকুয়াল 60। এই যে আমরা পেয়ে গেলাম x এর মান 60, তার মানে মোট ছাত্রের সংখ্যা কত, 60 জন। 3x² মাইনাস x মাইনাস 10 এর উৎপাদক কত, তাহলে 3×30 মিলাতে হবে। তাহলে এখানে 3×30 যদি আমাদের মিলাতে যাই তাহলে আমাদের কিভাবে করতে হবে, তাহলে এখানে করব 3x² মাইনাস x মাইনাস 10। তাহলে এখানে 3x, আমাদের 5 6 30 আমরা কিন্তু নিতেই পারি, তাহলে এখানে মাইনাস 6x প্লাস 5x, তাহলে 5 6 30 এবং 6 থেকে 5 বিয়োগ করলে কত হলো, 1 হলো, অর্থাৎ x হলো মাইনাস 10। এবার এখানে আমরা 3xটাকে কমন নিলে হবে x মাইনাস 2 প্লাস 5 কমন নিলে হবে x মাইনাস 2। এবার আমাদের x মাইনাস 2 একটা থাকলো, 3x প্লাস 5 একটা হলো, তার মানে মাইনাস 2 এবং 3x প্লাস 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, যেটি আমাদের অপশনের ক নাম্বারেই রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রয়েছে এবারে, a ইকুয়াল টু 2c হলে a ডিভাইডেড b ইকুয়াল c ডিভাইডেড d, এবং d সমান 3 হলে b এর মান কত। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে a সমান 2c, তাহলে আমরা সমীকরণটা যদি একটু উঠাই, a ডিভাইডেড b ইকুয়াল c ডিভাইডেড d, ভালো করে বুঝবেন এর মান কত, এর মান হচ্ছে 2c। তাহলে এখানে a এর জায়গায় আমরা 2c বসাতে পারি কি না, 2c বসাতে পারি। এবার আমরা d এর মান বসাবো, তাহলে 2c ডিভাইডেড b ইকুয়াল টু c ডিভাইডেড 3। এটাই হচ্ছে বোঝার বিষয়। দেখুন এখানে c এর নিচে আছে কত, 3, এখানে 2c আছে, তার মানে c ডাবল আছে, তাহলে b এর মান ডাবল হবে কিনা। এখানে c এর নিচে যদি 3 থাকে তাহলে 2c এর এখানে এই 3 এর ডাবল মান হবে, তার মানে b ইকুয়াল টু 6। এটাই তো কথা, তাহলে আমাদের 6ই হবে সঠিক উত্তর। একটা কলম নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, যদি কলমের নির্মাণ ব্যয় 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত। তাহলে এখানে নির্মাণ ব্যয় বলছে কত, 100 টাকা, তাহলে 100 টাকা সে নিশ্চয়ই 20% লাভে বিক্রি করছে, তার মানে 120 টাকায় বিক্রয় করেছে। এরপরে খুচরা বিক্রেতা বা খুচরা মূল্য কত, তাহলে খুচরা বিক্রেতা ওই 120 টাকার আবার 20% লাভ করবে, তার মানে 120 টাকার 20% বাড়াতে গেলে 24, তার মানে মোট হচ্ছে কত, 144 টাকা, তাহলে 144 টাকা হবে সঠিক উত্তর।
এরপর রয়েছে 1/2, 2/3, 3/4 ডট ডট রয়েছে। অনুক্রমটির সাধারণ পদ কত? তাহলে অনুক্রমটির সাধারণ পদ নির্ধারিত করতে গেলে আমাদের যেটি দেখতে হবে কি অবস্থায় চলছে। যেমন উপরে 1 রয়েছে, নিচে 2 রয়েছে। উপরে 2, নিচে 3, উপরে 3, নিচে 4। অর্থাৎ উপরে যত থাকছে তার সাথে 1 যোগ করলে নিচেরটা হচ্ছে। তার মানে উপরেরটা যদি আমরা n ধরি, নিচেরটা যদি n+1 ধরি, তাহলে কিন্তু আমাদের প্রদত্ত শর্তটা সমর্থন করছে। তার মানে সাধারণ পদ হবে n/n+1। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত ক্ষেত্রফল হবে, এখানে সঠিক উত্তরটা আমরা করব 98 বর্গ সেন্টিমিটার। কিভাবে 98 বর্গ সেন্টিমিটার হলো সেটা দেখাবো। এখানে বৃত্তের ব্যাস বলা আছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাস কত হবে? নিশ্চয়ই 14 হবে। তাহলে এবার আমরা বর্গের কর্ণ সমান কত সেটা আমাদের জানতে হবে। এখানে কি বলছে? অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা কি বলি? √2a। আর ক্ষেত্রফল যদি বলি তাহলে আমরা কি? বাহু স্কয়ার বলি। ওকে, তাহলে বর্গের কর্ণ কত? √2a। এটা সমান কত? 14। এখন আমাদের যে মানটা বসাতে হবে, √2কে আমরা দুই পাশে ভাগ করে দিতে হবে। a সমান 14/√2। তাহলে √2 যদি আমরা করি, আমাদের মানটা বের করতে হবে কি? একটু ভাবুন তো। ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, আর এক বাহুকে আমরা a দ্বারা প্রকাশ করি। এবার এই এটাকে আমরা a স্কয়ার বানাবো। তার মানে এখানে 14 নিচে √2, এটাকে স্কয়ার করব। তাহলে 14কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের কত হবে? এবং √2কে স্কয়ার করলে কত হবে? নিচে 2, আর 14কে স্কয়ার করলে হবে 196। 196কে যদি আমরা এখন, আচ্ছা বাংলা ইংরেজি মিক্সড হয়েছে, সরি ফর দ্যাট, একটু বুঝে নেবেন। 196কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 98। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 98 বর্গ সেন্টিমিটার। 1 থেকে 10-এর মধ্যে কত সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? আচ্ছা, তার মানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কোন কোন সংখ্যাকে? 1 থেকে 10-এর মধ্যে। তাহলে এখানে মোট 4টিকে প্রকাশ করা যাবে। a ইনভার্স 3 = 0.2 হলে a⁻12 এর মান কত হবে? তাহলে এটা আমরা নর্মালি লিখে নিব যে a ইনভার্স 3 = 0.2। এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? 1/a³। আর এটাকে 1/a³ লিখতে গেলে এটাতেও তো আমাদের ভগ্নাংশ আকারে লিখতে হবে। আর 0.2 মানে কি? 2/10, এভাবে তো লিখতে পারি। ওকে, এবারে যদি আমরা এটাকে a³ আকারে প্রকাশ করতে চাই, অর্থাৎ 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে হবে a³ এবং এখানে হবে 10-এর নিচে 2। এতটুকু পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের মান বের করতে হবে কত? a⁻12 এর। তাহলে এখানে a³ সাথে আমি 4 যদি গুণ করে দিই তাহলে হচ্ছে এখানেও 10-এর নিচে 2। আচ্ছা, 10-এর নিচে 2 এখানে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 5-এর উপর 4 করলে আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে a⁻12 = 5 এর উপর 4 হলে হবে 625, এবং 625টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়েও 17 বেশি, তাহলে এটা বোঝাই যাচ্ছে 102। তাহলে 102 কিভাবে একটি সংখ্যার অর্ধেক করি? অর্ধেক যদি করা হয় তাহলে এখানে কত হবে? 52 হবে। আচ্ছা, তাহলে এটার 1/3 যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস করে আমরা বুঝতে পারছি এখানে 17 বেশি হবে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কতটি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি রয়েছে 4টি। সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সোনা মসজিদ এটি অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন শিট PDF আকারে তৈরি করা আছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্লাইডে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু এটি নামমাত্র মূল্যে নিতে পারেন। নীলগিরি কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। নীলগিরি অবস্থিত বান্দরবানে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হতেন তানভীর করিম। ঢাকায় রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কবে? টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয়েছিল 1975 সালে। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
যদিও এই প্রশ্নটা আমাদের আপডেট পড়তে হবে, কারণ বাংলাদেশের নদী কমিশন কখন কোন তথ্য দেয় এটি তারা নিজেরাও জানে না। তবে দীর্ঘতম নিয়ে তাদের বেশ কনফিউশন, তবে প্রশস্ততম নিয়ে কোনো কনফিউশন নেই, এটি হচ্ছে মেঘনা। প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে 10 এপ্রিল 1971। বিশ্বের জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? এখানে উৎপাদনে কিন্তু বলা রয়েছে উৎপাদনের শীর্ষ দেশ কোনটি হবে, তাহলে এখানে উৎপাদনের শীর্ষ দেশ হিসেবে আমরা অ্যান্সার করব যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি? জনসংখ্যায় বৃহত্তম শহর হচ্ছে টোকিও। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্টে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেকটা অসুস্থ হওয়া সত্ত্বেও আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, যাতে আপনারা সামান্যতম হলেও উপকৃত হন। এতটাই যে আমার ভিডিও তৈরি করার সময় কথা বলতেও অনেক কষ্ট হচ্ছিল এবং চোখ দিয়ে পানি পড়ছিল, তারপরেও আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো তৈরি করছি। অবশ্যই আপনারা ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমরা অনলাইন এক্সাম নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।